এনমিটভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কেরিয়ার বিষয়গুলো। এইচএসের পর কোন দিকে আপনি যাবেন, কী বিষয় নিয়ে পড়াশোনা করবেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমাদের সঙ্গে 3 প্যানেলিস্ট আছেন। আমার বাঁদিকে আছেন ডাক্তার আব্দুল বাশির, উনি শিক্ষাবিদ, কেরিয়ার কাউন্সিল করেন। উনি বিগত 10 বছর ধরে এই পেশা করে আসছেন উনি, এবং আরেকটা আছে উনি বিভিন্ন স্কুলও চালান, ওনার কয়েকটা স্কুলও আছে। আমার ডান দিকে যিনি রয়েছেন আসাদুজ্জামান মণ্ডল, উনি শিক্ষক। আর একটু ডান দিকে একদম শেষে যিনি আছেন সাবির আলী, উনিও শিক্ষক এবং শিক্ষাবিদ। বিগত 7-8 বছর কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করছেন, বিভিন্ন জায়গায় ঘুরেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যান উনি। ডিগ্রি করছি, কিন্তু ডিগ্রি করার পর নির্দিষ্ট চাকরি নেই বা কাজ পাচ্ছি না আমরা। সেই হিসাবে টিনেজ ছেলেমেয়েরা এবং যারা ডিগ্রি করে হতাশাগ্রস্ত, সেই হতাশাগ্রস্ত কাটানোর জন্য কী নিয়ে পড়াশোনা করলে, কোন দিকে পড়াশোনা করলে ভালো হবে, সেই নিয়ে প্যানেলিস্টরা আছেন, আলোচনা করবেন। প্রথমে আমি ডাক্তার বাশির সাহেবকে বলতে বলবো এই নিয়ে কিছু। দেখুন, ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে ছেলেমেয়েদের প্রচুর ক্যারিয়ার স্কোপ আছে। সারা পৃথিবীতে ধরুন পড়াশোনা এবং ক্যারিয়ারে 200টার মতো ফিল্ড আছে, এবং জব স্কোপও প্রচুর, 20,000 রকমের আছে, জব আছে। কিন্তু দুঃখের কথা, আমাদের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে বিশেষ করে তারা ক্যারিয়ারের সম্বন্ধে যথেষ্ট সচেতন নয়, এবং আমাদের স্কুল কলেজের শিক্ষকরাও সেগুলো তাদের অবহিত করেন। বাড়িতেও সেই সচেতনতা নেই। আর প্রথাগত পড়াশোনার দিকে আমাদের এদিকে ধ্যানটা বেশি, ফলে তাদের তথ্যের অভাবে এবং সঠিক পরামর্শের অভাবে বহু ভালো ছেলে মেয়ে সঠিক দিশা পায় না। সেই জায়গায় আমরা কিছু তথ্য আলোচনা দেওয়ার চেষ্টা করব, যে তারা ভালো ক্যারিয়ার কীভাবে চয়ন করবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, স্যার যেটা বলেন প্রায়, যে সমস্ত ক্যারিয়ারই ভালো, সমস্ত সাবজেক্টই ভালো, প্রতিটা বিষয়েরই ভালো ক্যারিয়ার আছে, ভবিষ্যৎ আছে। কিন্তু একটি শর্ত, সেটা হচ্ছে সেই বিষয়ে তাকে দক্ষতা অর্জন করতে হবে। সেই বিষয়ে তাকে দক্ষতা অর্জন করতে হবে। যদি একটা বিষয় ভালো করে জানে, যথেষ্ট ভালো করে জানে, তাহলে আপনি বলছেন দক্ষতার অভাবে ডিগ্রি করেও ঠিক চাকরি ফিল্ডে যেতে পারছেন। দক্ষতাটাই দরকার। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থা বা আন্তর্জাতিক বাজারে যেটা চায় সেটা হচ্ছে স্কিল। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বা বাবা মায়েরা ভাবেন যে চাই সার্টিফিকেট। ফলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের একটা প্রবণতা আছে, প্রচুর সার্টিফিকেট ডিগ্রি ভর্তি হওয়ার, মাস্টার্স ডিগ্রি করছে, অথচ ইংলিশে MA করে দেখা যায় একটা ইংরেজি চিঠি লিখতে ঠিক করে পারে না। বাংলা MA করার পরে 10টা শব্দ বা 10টা সেন্টেন্স বাংলা ভালো করে বলতে পারে না। ফিজিক্স MSc করার পরে, স্কুলের ইন্টারভিউ আমরা দেখেছি, ফিজিক্স MSc করার পরে সে ইন্টারভিউ বলতে পারছে না যে ফিজিক্স কেন পড়বো, আমি তো প্রশ্ন করছিলাম। তো এই যে অবস্থাটা, অনেকটা সঠিক দিশার অভাব, মোটিভেশনের অভাব, এই জায়গাটা আমাদের কাজ করা দরকার আছে। আচ্ছা, এইচএসের পর 3টে ভাগ আছে। সায়েন্সের প্রথম চয়েস ছাত্রদের নেই। স্যার, সায়েন্স বিভাগটা নিয়ে কী কী পড়লে সুবিধা আছে, বা সায়েন্সের ছাত্রছাত্রীরা কেন যেতে চাই বেশি? সায়েন্সের প্রচুর কোর্স আছে, এবং প্রত্যেকটা কোর্সই ক্যারিয়ারিস্টিক কোর্স, আবার নন ক্যারিয়ারিস্টিক কোর্সও বলা যায়। স্যার যেটা বললেন, যে সাবজেক্টই পড়ুক না কেন, সেটা যদি কমপ্লিটলি ভালো করে সেটাকে সে এন্ড করে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ভালো ক্যারিয়ার আছে। একটা স্টুডেন্ট যদি মনে করে সে ম্যাথ অনার্স নিয়ে পড়বে, বাট ম্যাথ অনার্স যদি সে কমপ্লিটলি ভালো করে পড়ে হায়ার এডুকেশন করে, নেট সেট গেট কোয়ালিফাই করে, তাহলে কিন্তু নিশ্চিত তার ভালো ক্যারিয়ার আছে। কিন্তু সে যদি মনে করে যে আমি শুধুমাত্র বিএসসি করার জন্য ম্যাথ অনার্স করবো, তাহলে কিন্তু কোনো রকম বিএসসি হলো বা এমএসসি হলো, বাট সেই ক্ষেত্রে কিন্তু এখন কোনো এই মুহূর্তে কোনো ক্যারিয়ার আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। তবে বিভিন্ন ক্ষেত্রে যেতে পারে, অন্যান্য ক্ষেত্রে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি কি, বলতে পারি এই টাইপের স্টুডেন্ট যারা মানে কমপ্লিটলি করবে না, পুরোপুরি সাবজেক্টটা এগিয়ে নিয়ে যাবে না, তাদেরকে আমরা বলতে পারি যে জব ওরিয়েন্টেড বেশ কিছু কোর্স আছে সায়েন্সের জন্য। সেই কোর্সগুলো আমরা যদি ইঞ্জিনিয়ারিং বলি, তাহলে ইঞ্জিনিয়ারিং সেকশনে বেশ কিছু কোর্স আছে। যদি আমরা বলি প্যারামেডিক্যাল সেকশনে যাবে, প্যারামেডিক্যাল সেকশনে বেশ কিছু কোর্স আছে। একইভাবে যদি সে মনে করে যে ডক্টরি পড়বে, সে ডক্টরি লাইনে প্রচুর কোর্স আছে, ঠিক আছে। নর্মাল MBBS সেদিক থেকে শুরু করে BDS, BMS, BUMS, BHMS, লট অফ কোর্সেস আছে। তো সেক্ষেত্রে তাছাড়া যদি মনে করে যে না, আমাকে 3 বছর বা 4 বছরের মধ্যে আমাকে জব পেতে হবে,
তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে নার্সিং পড়াশোনা করতে পারে। নার্সিংয়ের আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ঠিক আছে, ডিপ্লোমা ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ ডিপ্লোমা একটা বিএসসি, ঠিক আছে। আবার এই নার্সিংগুলো সে যদি মনে করে যে ফুললি কমপ্লিট করবে তাহলে তার প্রচুর জব স্কোপ বেরিয়ে যায়। একরকম একটা কি, সে জাস্ট কোর্সটা কমপ্লিট করলো এবং কমপ্লিট করার শেষে কিন্তু সে কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল একটা অত্যন্ত ডিমান্ড জায়গায় আছে। সে কমপ্লিট করলে যে কোনো নার্সিং বা গভর্নমেন্টের এই মুহূর্তে খুব মানে বিরাট পরিমাণ ভ্যাকান্সি আছে গভর্নমেন্টে। এই লাস্ট 3-4 মাসে কি হলো, চিকিৎসা ক্ষেত্রে লাস্ট 3-4 মাস প্রায় 10-12 হাজার নার্স রিক্রুটমেন্ট করেছে। আপনি বলছেন যে নার্স যারা করবে তারপরে বসে থাকার কোনো স্কোপ নেই। পাশাপাশি বলা যায় যে কেউ যদি মনে করে এইখানে সবাই নার্সিং পড়ছে কি একটা জায়গায় লিমিটেড করছে যে আমি নার্সিং করে জব করবো, বাট নার্সিং করে টিচিং ফিল্ডে আসা যায় সেটা নিয়ে তার স্টুডেন্টরা ভাবছে না। স্যার তার জন্য কি এডুকেশন অবশ্যই সে নার্সিং এর পরে বিএসসি নার্সিং এর পরে এমএসসি নার্সিং করতে পারে, সেটার উপরে সে পিএইচডি পর্যন্ত করতে পারে। তো আমরা চাইছি কিছু স্টুডেন্ট যারা নার্সিংটাকে নিয়ে ফুললি কমপ্লিট করবে তারা কিন্তু আরো ভালো বেটার অপশন মানে উইথাউট কম্পিটিটিভ সে কিন্তু ভালো জায়গায় করে নিতে পারে। নার্সিংটাও শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বলা হয় না, নার্সিং মেল নার্সিং কি চালু হয়েছে আমাদের রাজ্যে এখন? অবশ্যই আমাদের রাজ্যে টোটাল এই লাস্ট ইয়ারে 28-29 মতো সিট ছিল, তার মধ্যে 70 না 80টা মতো অনলি গভর্নমেন্ট কলেজগুলোতে সিট আছে। কোনো প্রাইভেট কলেজে নার্সিংয়ে মেয়েদের কোনো সিট নেই, ঠিক আছে। এবার অনেক স্টুডেন্টকে বাইরে থেকে করে নিয়ে আসে মেল নার্সগুলো, ব্যাঙ্গালোর, অন্ধ্র, বিভিন্ন জায়গা থেকে করে নিয়ে আসে পশ্চিমবঙ্গের কিছু কলেজ। ঠিক রিসেন্টলি মেল নার্সিং এর বিভিন্ন চাকরির ভ্যাকান্সি শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। অবশ্যই বিশেষ এখন ব্যাপারটা হচ্ছে কি একটা যে কোনো হসপিটালে আমরা শুধু মনে করি যে মেয়েরা নার্সিং এ কাজ করবে, ওখানে মেল নার্সিং অনেক জরুরি আছে, অনেক দরকার আছে। কারণ মেলদের পরিষেবা দিতে গেলে অনেক সময় কি ফিমেলরা সেগুলো করতে পারে না সঠিকভাবে। তো সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট যেহেতু চাইছে যে মেল নার্স দরকার, এই মুহূর্তে মেয়েদের থেকে ছেলেদের নার্সিংটা আরো বেশি ডিমান্ড, মানে বলাই যায় যেগুলো কমপ্লিট করলে সে জব পাবে, সাপ্লাই কম। প্যারামেডিক্যালের আর কি কোর্সগুলো করলে তাড়াতাড়ি জব পাওয়া যাবে বা সেগুলো করলে আর বসে থাকতে হবে না? জেনারেল লাইনে পড়াশোনার পর যে একটা হীনমন্যতায় ভুগে, একটা ফ্রাস্ট্রেশনে ভুগে, আর প্যারামেডিক্যালের কি কোর্স আছে যেগুলো তাড়াতাড়ি জব? কোর্স আছে, যেমন প্রেসক্রিপশন করা যায় একটা কোর্স আছে অপটিমেট্রি। আমরা যে চোখে যে পাওয়ার কম বেশি কার কত হয় এইটুকু এই পাওয়ার দেওয়া যায়, অপটিমেট্রি যারা করে তারা কিন্তু এই প্রেসক্রিপশন করতে পারে। তো এটা একটা নর্মাল কোর্স, সে করলে অনেকে কি অপটিমেট্রি গভর্নমেন্টের চাকরি পেতে পারে, পাশাপাশি যদি মনে করি নিজস্ব একটা আমি এই কোর্সগুলো কিরকম খরচা হয়? কারণ এইগুলো তো নতুন শোনা যাচ্ছে, প্রথাগত পড়াশোনার বাইরের কোর্স, এইগুলো খুব কম মানুষ জানে। মোটামুটি এস্টিমেট খরচাটা কিরকম? এইগুলোর খরচ অ্যাপ্রক্স বলা যায় 2.5 থেকে 3 লাখ এরকমই মোটামুটি নিউট্রিশন কোর্সের অপটিমেটরি 3 ইয়ার্সের কোর্স, ঠিক আছে। তারপরে আমরা গ্র্যাজুয়েশন এটা সায়েন্স বিভাগে, আর এই প্যারামেডিক্যালের যত কোর্স আছে প্রত্যেকটা কোর্স এই মিনিমাম মোটামুটি এইচএসে 50% নাম্বার, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পিসিবি থাকতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর একটা হলো পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। কিছু সাবজেক্ট আছে যারা পিসিএম করতে পারে, কিছু সাবজেক্ট আছে যে পিসিবি করতে পারে। পিসিবির জন্য আমরা বলতে পারি যে ডিএমএলটি করতে পারে, বিএমএলটি করতে পারে, মানে মেডিকেল ল্যাব টেকনোলজি। একটা হসপিটালে যত ধরনের টেকনোলজি ইউজ হয় সব ল্যাব ওরিয়েন্টেড। এদের যে স্পেশালাইজড যে ডিগ্রি সেটা আমরা বিএমএলটি বলতে পারি, এই মধ্যে খুব ডিমান্ড একটা কোর্স। পাশাপাশি রেডিওলজি, ফিজিওথেরাপি বিষয়ে তো আমাদের বলার কোনো দরকার নেই, এই মুহূর্তে এগুলো ডিমান্ড অবশ্যই আছে। এক্সরে টেকনিশিয়ান, জেনারেল ডায়ালিসিস, ওটি টেকনিশিয়ানের আরেকটা কোর্স এখানে অ্যাড করা যায়, আমরা বলতে পারি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। বর্তমানে খুব ডিমান্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ইউনিভার্সিটি এই কোর্সগুলো চালু করেছে, যেমন বলা যায় হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, আন্ডার টেকনো, ব্রেনার ইউনিভার্সিটি, এইভাবে বিভিন্ন ইউনিভার্সিটি এই লাস্ট ইয়ার চালু করেছে। আর আমার চারনক্ষেতে গত বছরও ছিল, এইভাবে বিভিন্ন জায়গায় এগুলো চালু অবশ্যই ইভেন এই বছর আমাদের আরো 9টি নার্সিং কলেজ অ্যাড হচ্ছে আর কি। হ্যাঁ, সম্প্রতি ঘোষণা করেছে, এক সপ্তাহ হলো ঘোষণা করেছে। মানে একটা নার্সিং কলেজে মোটামুটি 60টা করে সিট থাকে, 654 মোটামুটি 600 কাছাকাছি।
তো তাছাড়া পারফিউশন টেকনিশিয়ান একটা কোর্স আছে খুব ভালো। আচ্ছা, অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, এটাও একটা কোর্স। যেমন আরেকটা বিষয় বলি যে এইচএসে যদি সে পিসিবি নিয়ে 50% নাম্বার পায়, তাহলে আরেকটা বেটার ক্যারিয়ারিস্টিক কোর্স হলো ফার্মাসি। কেউ যদি মনে করে এই ফার্মাসি ডিগ্রিটা এমন কোর্স, আমরা মেইনলি তিনটে ভাগে ভাগ করি। একটা ডিফার্ম হয়, ডিপ্লোমা কোর্স, একটা ব্যাচেলার কোর্স, আর একটা হলো ফার্মাসিস্টের ডক্টরেট কোর্স। ঠিক আছে, ডক্টর অফ ফার্মাসিস্ট, ফার্মডি বলে থাকি আমরা। তো আর একটা হলো মানে গ্র্যাজুয়েশনের পরে সেটা আমরা এমএসসি করা যেতে পারে ফার্মাসিস্টের উপরে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফার্মাসি যদি ডিফার্ম করলে সেই স্টুডেন্টই একটা মানে যদি মনে করে যে আমি জব অপরচুনিটি কি আছে, ফার্মাসি ডিফার্ম করার পরে সেই স্টুডেন্ট নিজস্ব একটা শপিং করতে পারে, ফার্মাসি শপ, ঔষধ দোকান যেটা বলে সেটা সে ওপেন করতে পারে। পাশাপাশি সে যদি মনে করে কোনো কোম্পানিতে জব করবে, প্রচুর জব অপরচুনিটি এই মুহূর্তে আছে। ঠিক আছে, পাশাপাশি সে যদি মনে করে অন্য কোনো কাজ করবে, সে লাইসেন্সটা যদি কোথায় মানে রেন্টে দেয়, তাও এখন 8,000 7,000 এরকম রেন্ট আছে। তাও আমরা খুব ডিমান্ড আছে, পাওয়া যাচ্ছে না। ডি ফার্মে পড়ার খরচ কিরকম? ডি ফার্মের খরচ হচ্ছে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে চলছে অ্যাপ্রক্স 2,20,000, কোথায় 2,25,000, কোথায় 2,50,000, এরকমই মোটামুটি খরচ চলছে। বেসরকারিতে? হ্যাঁ, বেসরকারিতে। সরকারিতে হলে ওদের পরীক্ষা হয় একটা, যে ওই এইচএস রেজাল্টের পরে ওই পরীক্ষাটা যদি ওরা বসে, তাহলে ওদের মোটামুটি ওই 20,000-এর নিচে খরচে হয়ে যাবে ডিফর্ম। কিন্তু সিট খুব লিমিটেড, খুব কম্পিটিশন আছে, সিট খুব লিমিটেড। প্যারামেডিক্যাল বাদে সায়েন্স স্কোপ আর কি টেকনিক্যাল আছে? সায়েন্সের জন্য আমরা বলতে পারি যদি স্টুডেন্টরা ফরেস্ট্রি সায়েন্স একটা সাবজেক্ট আছে, স্টুডেন্টরা সাধারণত এগুলো পড়েই না। ফিশারি সায়েন্স, এগ্রিকালচার খুব ভালো এগুলো। তারপর যদি সে মনে করে যে ব্যাচেলার অফ আর্কিটেকচার, ব্যাচেলার অফ টাউন প্ল্যানিং, এগুলো কি ইঞ্জিনিয়ারিং আন্ডারে পড়ছে তো? না, এগুলোকে পিওর ইঞ্জিনিয়ারিং বলা যায় না, কারণ যেহেতু আমি ব্যাচেলার বলে দিচ্ছি ডিগ্রি কোর্স। বাট এই কোর্সগুলো যেটা ব্যাচেলার অফ আর্কিটেকচার আর ব্যাচেলার অফ প্ল্যানিং, এটা 5 ইয়ার্সের কোর্স। 5 ইয়ার্সের কোর্স। এগুলো ইউনিভার্সিটি আন্ডারটেকিং না টেকনিক্যালের আন্ডারটেকিং? এটা ইউনিভার্সিটিগুলোই করায়, ইউনিভার্সিটিগুলো করায়। তারপরে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট দিয়ে অবশ্যই পাস করতে হয় এটা করতে গেলে। মানে এই এমন একটা কোর্স যে কোনো ম্যানেজমেন্ট কোটা বলে কিছু হয় না। ঠিক আছে, এই ব্যাচেলার অফ আর্কিটেকচার বা বি প্ল্যানিং, এদের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা হয়, সেই এক্সামে অবশ্যই তাই কোয়ালিফাই করতে হবে। এই দুটো কোর্সে জব স্কোপ কি আছে, কোন কোন ক্ষেত্রে তারা চাকরি পায়? এগুলো তো নতুন কোর্স, মানুষ সম্ভবত জানে না এগুলো, তো এই নিয়ে যদি বিস্তারিত বললেন। সিভিল কোম্পানিগুলো আছে? হ্যাঁ, সিভিল কোম্পানিগুলো আছে। সে যদি বিভিন্ন মানে প্রজেক্ট তৈরি করতে থাকে, বিল্ডিং প্রজেক্ট থেকে শুরু করে, তারপরে আর্কিটেকচার বিভাগ যেগুলো আছে, এই সমস্ত বিভিন্ন মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রচুর পোস্ট আছে। নিজস্ব কোম্পানি খুলে কাজ করতে পারে, বিদেশে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় এগুলো খুব জব অপরচুনিটি আছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ শুনলাম সায়েন্সের বিষয়, আর্টসের বিষয়ে একটু জানতে চাই। আর্টসের কোন কোন স্কোপ আছে, আর্টসের বিষয় নিয়ে আপনি একটু বলেন। আর্টসের বিষয়ে যেটা বলছেন আপনি, আর্টস নিয়ে একটা অবদান আছে। মানুষ প্রথমে এবার আর্টস নিয়ে পড়লে কি হবে, গরু ঘাস কাটতে হবে, একটা প্রবাদ প্রচলনে এমন একটা কথা আছে। কিন্তু না, তার সঙ্গে এমন একটা কথা আছে, সঠিক সময়ে সঠিক কাজ না করিয়া বেঠিক সময়ে বেঠিক বাসন লেগে মানুষ কারণ সঠিকভাবে আর স্বাদ আর সাধ্য দুটো ব্যাপার আছে। সাধ্য অনুযায়ী যদি স্বাদ করা হয়, তাহলে তাদের সফলতা আসবে। আর্টসেও ঠিক এরকম অনেক সফলতার জায়গা আছে। বিশেষ করে যেমন সাহিত্য, আপনি আর্টসে যেমন আর্টস বলতে আর্টস আর একটু না, অনেকটাই কলা বিভাগটা অনেকটা বড়। সেই দিনে যদি বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল আপনার যদি পল সায়েন্সের এই সমস্ত বিভিন্ন সাবজেক্ট আছে, সঙ্গে আর্টস থেকে এলএলবি করতে পারেন, লাইফ সায়েন্সের কোর্স করা যেতে পারে, মাস কমিউনিকেশন মানে ফাইন আর্টস এন্ড ডিজাইন কোর্সটা ডিজাইনার কোর্স বর্তমান খুব একটা হাইলি মানে একটা শিক্ষা কমপ্লিট করে, সে কোথা থেকে কোথা যাবে সে নিজেই জানে না। এবং প্রচুর আপনার স্যালারি যদি জব রিলেটেড ধরেন, যদি কাজটা যদি অন্তর দিয়ে করে সে ঠিকঠাক শেখে, তাদের দক্ষতার সঙ্গে কাজটা শিখেছে, প্রচুর মানে করতে মাইনে পাবে। আর আপনার এই নিয়ে ভাষা বিষয়ে গবেষণা, হ্যাঁ, ভাষাটা নিয়ে গবেষণা এখানে মানুষ মনে করে এবং ছাত্রছাত্রীরা মনে করে যে কোনো স্কোপ নেই, হয়তো পড়ে কি হবে। তো ভাষার জায়গাটা কি কি আছে, কি ভাষার জায়গাটা ভাষা নিয়ে পড়ে কোন কোন বিষয়ে যেতে পারে, কোন কোন দিকে যেতে পারে? ভাষা নিয়ে কিন্তু প্রচুর বলা বা প্রচুর, কিন্তু এই সমাজে অল্প জায়গায় বলি ভাষা নিয়ে অনেক স্কোপ আছে।
যেমন আপনার গবেষণা দেখেন একটা কথা আছে, ডেড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জীবিত ভাষা, মৃত ভাষা। এই যে ভাষাকে জীবিত রাখার জন্য প্রতিনিয়ত ভাষা নিয়ে গবেষণা হচ্ছে। মানে বাংলা ভাষার ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশ কিন্তু এখন অনেক উন্নত এই ভাষা নিয়ে গবেষণা হচ্ছে। আবুল কালাম মঞ্জুর মুর্শিদ, আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন মৃণাল নাথ, হ্যাঁ ডক্টর মৃণাল কুমার নাথ, আপনার অভিজিৎ মজুমদার আমাদের স্যারা ছিলেন, তারপর শুনেছি ভাষা নিয়ে প্রচুর মানে যদি দেখেন আমাদের ব্যাকরণের বাড়িতে প্রতিনিয়ত দেখেন আমরা এক সময় যেমন পড়েছি যে বাক্য কাকে বলে, এখন আর বাক্যের শর্ত কি? তিনটে: আসক্তি, যোগ্যতা, আর হচ্ছে এই যে তিনটে বিভিন্ন আছে আমরা জানতাম না। এই যে ভাষা নিয়ে যারা গবেষণা করছে, যেমন সায়েন্স বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, এই নিয়ে আর কোনো চর্চা হচ্ছে। এই যে ভাষা নিয়ে চর্চার একটা জায়গা ক্ষেত্র আছে। আর লেখালেখির ক্ষেত্রে আপনি যে সাংবাদিকতার ক্ষেত্রে বলেন, লেখালেখি এবং সাহিত্য নিয়ে চর্চার ক্ষেত্রে যারা আছে, ভাষা নিয়ে প্রচুর কাজ তো আছেই। সঙ্গে পুঁথি সংক্রান্ত স্যার, প্রাচীন পুঁথি এই নিয়ে গবেষণার কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি আমরা দেখেছি। এই নিয়েই তো উনি তো এক সময় দিশা পাচ্ছেন না কি নিয়ে পড়বো। এই ভাষা নিয়ে পড়তে পড়তে তারপরে উনি কোথায় না যাননি, বিশ্বের সব 14-15টি দেশে ভাষা শিখে একের বিভিন্নভাবে তিনি দেখে গেছেন ভাষা নিয়ে কী করা যায়। এই ভাষা নিয়ে বলতে গেলে এই যে আমরা এখানে বসে আছি এইগুলো করতে পারা সম্ভব না। কেন? এত ক্ষেত্র বিস্তার মানে বিষয়টা। ভাষার কোন দিক যাবেন আপনি? আপনি ব্যবসায়িক ভাষা নিয়ে একটা বলতে পারেন, আর সাহিত্যিক ভাষা মানে এর হাজারো সঙ্গে হচ্ছে আপনার আপনি কি বলবেন, আমাদের যে সবচেয়ে গবেষণা জায়গা এশিয়াটিক সোসাইটি, ওরা যারা লিঙ্গুইস্টিক্স ভারত দেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মনে হয় তুলনামূলক ভাষাতত্ত্ব অর্থাৎ রেফারেন্স আপনার কম্পারেটিভ লিটারেচার, হ্যাঁ এটাই পড়ে মানুষ কি বলবো। আজকাল আমাদের বন্ধুরা যেমন হচ্ছে সুশোভন কর্পোরেট ছেলে এখনো ফ্রান্সে কাজ করছে, হ্যাঁ আমেরিকা আছে, ঠিক আছে। তো এই সমস্ত বিভিন্ন বিদেশে যাওয়ার প্রচুর স্কোপ ভাষা নিয়ে। বেশিরভাগ ছাত্রছাত্রী আর্টস বিভাগে, মোস্টলি বেশিরভাগ 80-85% যা এইচএস পাস করে আর্টস নিয়ে পড়াশোনা করে। আর্টস নিয়ে পড়াশোনা করে কিছু হবে না এই কথাটা প্রচলিত আছে, সব কিছু সায়েন্স দখল করে আছে। সেই জায়গাটায় আর্টসের স্কোপগুলো যদি পয়েন্ট ওয়াইজ বলা যায়, ব্যাপারটা এরকম নয় যে আর্টস নিয়ে কিছু করা যাবে। আসলে আমাদের এটা পুরনো ধ্যান ধারণা, ভারতের বা পশ্চিমবঙ্গে সারা বিশ্বে সাবজেক্টগুলো ওপেন হয়ে গেছে। ভারতের বাইরের দেশগুলোয় সাবজেক্টগুলো এইভাবে ভাগ করা হয় না যে আর্টস, কমার্স, সায়েন্স এইভাবে নয়। কারো হয়তো ফিজিক্সের সঙ্গে ইংলিশ থাকে গ্র্যাজুয়েশন কোর্সে, কেউ কেমিস্ট্রির সঙ্গে ইকোনমিক্স থাকে, এরকম কম্বিনেশন আমাদের দেশে ভাবা যায়। কিন্তু এখন যেহেতু বিভিন্ন সাবজেক্ট রিলেটেড, ফলে এরকম ছাত্রছাত্রীদের স্বাধীনতা দেওয়া হয়েছে। দিল্লি ইউনিভার্সিটি কিছুটা এটা নিয়ে চেষ্টা করছে, কিন্তু ভারতে এই ব্যাপারটা খুব একটা নেই। তারপরেও আমরা যেটা করতে পারি, আমাদের ছাত্রছাত্রীরা যেটা করতে পারে, যে একটা জিনিস রুল অফ থাম, যে সায়েন্স যারা পড়েছে 12-এ, তারা আর্টসের যত সুযোগ আছে সবই নিতে পারে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, যারা সায়েন্স পড়েছে, আর্টস আর কমার্সের যত ক্ষেত্র আছে সবই যেতে পারে, সব জায়গায় যেতে পারে। তাহলে একটা বড় ক্ষেত্র খুলে গেল সায়েন্সের ছাত্রদের ক্ষেত্রে। এবার আর্টসে বহু বিষয় আসলে, সোশিওলজি, ল্যাঙ্গুয়েজ, বহু বিষয়। স্যার যেটা বললেন বহু ক্ষেত্র আছে, ডিসকাস করলে শুরু মানে শেষ হবে না। এটা একটা আমি বলছি। ডক্টর সাহেব মানে ক্যারিয়ারিস্টিক কোর্সগুলো কি কি আছে সেগুলো আমি বলছি। আর কমার্সটা খালি টাচ করে দিচ্ছি। কমার্সটা ফিনান্স নিয়ে, মার্কেটিং নিয়ে, অর্থ নিয়ে, ব্যবসা নিয়ে। তো আজকে খুব একটা স্কোপ নেই, তারপরেও বলবো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেটা আমাদের রাজ্যে অবহেলিত। এখন আজকে যে প্রশ্নটা করেছেন যে আর্টসের কী কী ক্ষেত্র আছে জব ওরিয়েন্টেড, এবং এই মুহূর্তে আগামী 20-30 বছরে কোন ক্ষেত্রগুলো ভালো জব পাওয়া যাবে এবং ভালো ক্যারিয়ার তৈরি হবে, সেগুলো আমি মেনশন করছি। একটা ধরুন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ হসপিটাল, নার্সিংহোম, এগুলো যে আছে, নার্সিং ম্যানেজমেন্ট যেগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেগুলো চালানোর জন্য পেশাদার লাগে। সে অ্যাডমিনিস্ট্রেটর কারা হয়? আগে সাধারণ ম্যানেজাররা গ্র্যাজুয়েশন করে বা বিকম করে করতো, কিন্তু এখন হসপিটাল ম্যানেজমেন্ট পড়া, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করা ছেলেমেয়েদেরই নেওয়া হয়। এটা আছে ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আছে। এটা করে যত প্রাইভেট হসপিটাল সেগুলো যেমন করা যায়, সরকারি হাসপাতালে এখন এইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। অর্থাৎ হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, বিপিএমবি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা খুব একটা ডিমান্ডেড ক্ষেত্র, যেটা ছাত্রছাত্রীদের পরামর্শ দেবো যাদের এই ক্ষেত্রে আগ্রহ আছে, হেলথ ফিল্ডে আগ্রহ আছে। তো হেলথ ফিল্ডে ডাক্তার না হয়েও আর্টস বা কমার্স থেকেও যাওয়া যায় এবং সর্বোচ্চ পদে যাওয়া যায় অ্যাডমিনিস্ট্রেশনে, অর্থাৎ একটা হসপিটালের সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত হওয়া যায়।
একজন হিস্ট্রি অনার্স করে বা বাংলা অনার্স করে এই পর্যায়ে চলে যাওয়া যায়, যার আন্ডারে অনেক ডাক্তার, কয়েকশো ডাক্তার হয়তো কাজ করে। এটা সম্ভব আছে বর্তমানে। নেক্সট আমরা চলে যাচ্ছি ম্যানেজমেন্টের জেনারেল ক্ষেত্রগুলো। আমরা জানি ম্যানেজমেন্ট বলতে সাধারণত আমরা বিজনেস ম্যানেজমেন্ট বুঝি, তাতে জেনারেল বিজনেসকে ফোকাস করা হয়। এতে যেতে গেলে এন্ট্রি লেভেল হচ্ছে বিবিএ, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স, তারপরে এমবিএ, মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা এবার এখন যেহেতু কিছু কাজের ক্ষেত্রে বিবিএ এমবিএ সাধারণত বেসরকারি পড়াশোনা পড়া হয়, কিন্তু সরকারি স্কোপ কি আছে? সরকারি বেসরকারি দু জায়গাতেই আছে, সরকারি কলেজ কম আছে। সরকারি ইউনিভার্সিটিতে হয় এগুলো। তো স্পেসিফিক্যালি কিছু বিজনেসের কিছু ক্ষেত্রে বেশি ডিমান্ড, সেই জন্য বিবিএতে এগুলোকে ফোকাস করা হয়েছে। যেমন ধরুন বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আজকের পৃথিবীতে ওয়ান অফ দ্য টপ জব গিভার, এটা একটা ক্ষেত্র। এবং এটা ওয়েস্ট বেঙ্গলে খুব লিমিটেড কলেজ বা ইউনিভার্সিটিতে আছে ডিজিটাল মার্কেটিং। এবিসি কলেজ আছে এটা, বুঝলেন তো? বুঝলেন? এটা ABC পড়লেই কলেজ আছে। বলা যায় আর কিছু হোক না তো জবটা ওখানে একদম নিশ্চিত হয়ে ডিজিটাল গেছে। মার্কেটিং এর মূল ক্রাইটেরিয়া কি? সেটা হলো আর্টস। সমস্ত যে কোর্সগুলো আমরা বলছি সমস্তরই ক্রাইটেরিয়া কমন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% থাকতে হবে, কোনো কোনো ক্ষেত্রে 45% বা 40 তো হয়ে যায়। বিবিএ পড়ার খরচ কি? খরচটা মোটামুটি 2.5 লাখ মতো অ্যাভারেজ। 1,53,000 থেকে 1,50,000। ঠিক আছে। আবার কিছু যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো একটু ব্র্যান্ডেড ইউনিভার্সিটি, সেখানে খরচটা মোটামুটি ওই 2,77,000, 2,80,000 এরকম। আর যদি আমরা লো স্ট্যান্ডার্ডের ইউনিভার্সিটি যাই তাহলে ওটা আমার 1.5 লাখ টাকায়ও হয়ে যাবে। ঠিক আছে। ইউনিভার্সিটি কলেজ হিসেবে ভ্যারি করে। বিবিএ আরেকটা ক্ষেত্র বলছি যেটা স্পেশাল উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট। স্পোর্টস ম্যানেজমেন্ট ক্ষেত্রে প্রচুর পেশাদার দরকার। সাধারণ বিজনেস থেকে বা সাধারণ যারা একটু খেলাধুলা ভালোবাসে তাদের জন্য এটা ভালো, এই কোর্সটা তাদের জন্য ভালো। আচ্ছা, এই কোর্সটা করে কি এডুকেশন তরফ থেকে একটা স্কুলের নিয়োগ হয়, তো এই বিবিএ কোর্স করে কি স্কুলের নিয়োগে অ্যাপ্লাই করতে পারে? এই মুহূর্তে নেই। আপনাকে একটা জিনিস বলি, ইন জেনারেল এটা সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, উচ্চ মাধ্যমিক করে টেট দেবো বা গ্র্যাজুয়েশন করে স্কুলে ঢুকবো, এই জিনিসটা মাথা থেকে তুলে দিতে হবে। পৃথিবী বদলে গেছে, করোনা আরো বদলে দিয়েছে। পড়াশোনা করে কেউ যদি মনে করে স্কুল মাস্টার হব, তাহলে আমরা বলবো যে খুব সংকীর্ণভাবে সে চিন্তা করছে। স্কুল টিচার হতে গেলে কিছু স্কিল লাগে, টিচিং স্কিল লাগে, ডেলিভারি লাগে, প্যাশন লাগে এবং সাবজেক্টের গভীরতা লাগে। এগুলো যদি না থাকে সে কেন স্কুল মাস্টারের জন্য চেষ্টা করবে? স্কুল মাস্টার এটা একটা সাধারণ জব ভেবে নেওয়া হয়েছে, কেউ কিছু পারবে না অথবা একটা স্কুল মাস্টারের চেষ্টা করবে, এরকম একটা সাধারণ নয়। এই জায়গা থেকে সরে আর আসতে একটা হবে। কনসেপ্ট আছে সাধারণ মানুষদের মধ্যে, যে মনে হয় যে স্কুল মাস্টার ছাড়া অন্য কোনো জব নেই। না, এটা তো সম্পূর্ণ মানে আমাদের বাঙালিদের মধ্যে এই কনসেপ্টটা খুব বেশি আছে। হ্যাঁ, জব নয়, আমাদের বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে আমাদের কথা বলে আমাদের এক্সপেরিয়েন্স সেটাই বলছে। গ্রামের মানুষ না, না, এটা কারণটা অন্য কারণ। এটা চূড়ান্ত। গ্রামে মাস্টার ছাড়া অন্য কোনো চাকরি নেই। এটা চূড়ান্ত গ্রামের মানুষের, গ্রামে যারা বাড়ি বাস করে বেশিরভাগ মাস্টার ছাড়া অন্য পেশায় নেই, বেশিরভাগ ক্ষেত্রে। জানে না। এই কারণে এটা হয়ে গেছে না। এটা জানে না। হ্যাঁ, এটাই ঠিক, এটা অজ্ঞতা। বিবিএর আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটিং। তো বিজনেসের ক্ষেত্রগুলো আমাদের ছেলেমেয়েদের উৎসাহ দেওয়া দরকার। বিবিএ অথবা বিকম করে এই ক্ষেত্রগুলো যেতে পারে, কারণ এন্টারপ্রেনারশিপেই সব থেকে বেশি স্কোপ আছে পেশাদারি কোর্স ছাড়া। পেশাদারি কোর্সের আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে ল, এলএলবি। 3 বছর কিছু কলেজে আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে 5 বছরের। সেখানেও ক্রাইটেরিয়া আর্টস, সায়েন্স, কমার্স থেকে যাওয়া যায় 50%। সরকারি কলেজও আছে। না, এখানে 3 বছর বলতে যারা এইচএস পড়ে ল করবে তাদের জন্য হচ্ছে বিএ এলএলবি মানে 5 বছর, 5 ইয়ার্স। আর যারা গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য 3 ইয়ার্স। না, সবার না। না, এখন বেশিরভাগ কলেজেই 5 বছর হয়ে গেছে। না, একটা কম কলেজই আছে। হ্যাঁ, গ্র্যাজুয়েশনে একটা আলাদা হওয়ার পরে একটা হ্যাঁ, ঠিক। গ্র্যাজুয়েশন করলেই যে সে 3 বছর করতে পারবে তা না। যে কলেজে পড়বে সেই কলেজে 3 বছরের কোর্স থাকতে হবে। একদম একদম একদম। আরেকটা ভাবে যে ল পড়া মানে শুধুই উকালতি করা। লয়ের ক্ষেত্র হচ্ছে তা না, ল পড়া মানে ওকালতি করা না। ল করে অন্তত 25 থেকে 30টা ক্ষেত্রে চলে যাওয়া। কোম্পানি লয়ে যাওয়া যায়, Company law, প্রাইভেট প্র্যাকটিস করা যায়, ফ্যামিলি কাউন্সিলিং করা যায়, ম্যারেজ কাউন্সিলিং করা যায়, আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল লয়ের দিকে যাওয়া যায়, ফরেন অ্যাকাউন্ট সেকশনে যাওয়া যায়, ফরেন ট্রেডে যাওয়া যায়, অ্যাকাউন্টসে যাওয়া যায়, ইনকাম ট্যাক্স শুধু Income tax, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলেও যাওয়া যায় এই অ্যাকাউন্ট সেকশনে। এবং ল করে বিদেশের কোর্টেও প্র্যাকটিস করা যায়, আন্তর্জাতিক আইন নিয়ে, বৈদেশিক যে সম্পর্কগুলো এগুলো নিয়ে সমস্ত কোম্পানিতে একটা করে লিগালে থাকে। একটা না একাধিক থাকে। আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে ল মানে শুধুমাত্র কোর্টের মধ্যে লিমিটেড করে উকালতি, দিতে এই ধারণাটাই বেশিরভাগ রয়েছে, বদ্ধ ধারণা। হ্যাঁ, ওই জজ ট্যাক্স ডিপার্টমেন্টে লয়ারের জি।
আরেকটা ক্ষেত্রে চলে যাচ্ছি, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট ছাড়াও হসপিটালিটি আছে, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এটা একটা বিরাট ক্ষেত্র। হোটেল, খাওয়ার হোটেল, থাকার হোটেল সারা বিশ্বে ব্যাপক, এবং এর যে টোটাল যে ভ্যালুটা অনেক $1 বিলিয়ন। তো এর বিশাল ব্যবসা, ইন্টারন্যাশনাল জবটা বেশি এটা। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টার হোটেলে, ছোট হোটেলে, আপনার 5 স্টার থেকে শুরু করে পাড়ার হোটেল পর্যন্ত ব্যবসার বিশাল ক্ষেত্র। তো যেখানে ব্যবসার ক্ষেত্র সেখানেই চাকরির ক্ষেত্র। চাকরিটা আগে তৈরি হয় না, একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠান শিল্প থাকে, সেখানে চাকরি তৈরি হয়। তো হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে কীভাবে যাওয়া যায়? অনেক কলেজ আছে যেখানে গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স করা যায়, ডিপ্লোমা আছে হসপিটালিটি ম্যানেজমেন্টে, হোটেল ম্যানেজমেন্টে, BSc আছে, BSc আছে, গ্র্যাজুয়েশন লেভেল আছে, মাস্টার্স ডিগ্রি ভিডিও আছে। এতে সারা বিশ্বেই চাকরির সুযোগ প্রচুর, এবং এতে মাইনে দিক থেকে যে উন্নতিটা হয় সেটা অনেকটাই দ্রুত বাড়ে। আরেকটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট চলে যাচ্ছি, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। হ্যাঁ, মাস কমিউনিকেশন জার্নালিজম একটা বিরাট ক্ষেত্র, জি। যেখানে শুধু যে সংবাদ পড়া নয়, তার পিছে যে অনেকটা টেকনিক্যাল সাপোর্ট লাগে, সেটা কিন্তু আমরা অতটা সাধারণত ধান্দা দিই না, বা ওই দিকটা আমরা নজর দিই না কেউ বলে। সাংবাদিকতা মানে টিভিতে খবর পড়া নয় বা রেডিও খবর পড়া নয়। সাংবাদিকতা একটা সংবাদ প্রতিষ্ঠানে, একটা খবরের কাগজে বা একটা টেলিভিশন চ্যানেলে বা এমনকি প্রাইভেট পোর্টালগুলোতে প্রচুর পেশাদার কর্মী লাগে এবং আলাদা আলাদা দক্ষতা লাগে। সবাইকে সংবাদ পড়তে হয় না, কাউকে লিখতে হয়, কাউকে ভাবতে হয়, কাউকে ফিল্ডে যেতে হয়, কাউকে রিসার্চ করতে হয়, কাউকে আইডিয়া দিতে হয়, কাউকে ক্যামেরা এক্সপার্ট হতে হয়, এডিটিং লাগে। ডিজিটালের প্রচুর কাজ আছে যেখানে কোর নলেজও লাগে, ভাষা, অ্যাঙ্কারিং কোর নলেজ যেমন লাগে, অ্যাঙ্কারিং তো আছে, কোর নলেজ যেমন লাগে সেমনি টেকনিক্যালও প্রচুর ভ্যাকেন্সি আছে। তো এগুলো সবই পেশাদারি কোর্স করেই শিখতে হবে, এবং এর ক্ষেত্রটা বড়। মিডিয়া ওপেন, এই করোনার বাজারে মিডিয়া কিন্তু বন্ধ হয় এবং মিডিয়ার হেলথ সেক্টর দুটো কখনো বন্ধ যাবে না। এবং মিডিয়াতে প্রচুর আমরা মিডিয়া দেখতে পাচ্ছি, কিন্তু ভালো সাংবাদিক, দক্ষ সাংবাদিকের যথেষ্ট অভাব আছে। অতএব কেউ যদি ভালো করে শেখে, দক্ষ হয়, তার ডিমান্ড হিউজ, মানে তাকে ডেকে নেবে। এটাই মিডিয়ায় অনেকে এইচএস এর পরেও যেমন স্কোপ আছে, এইচএস এর পরেও, গ্র্যাজুয়েশন করার পরেও হ্যাঁ, গ্র্যাজুয়েশন লেভেলে যেমন মাস কমিউনিকেশন করা যায় গ্র্যাজুয়েশন ডিগ্রিতে, ব্যাচেলার্স, তেমনি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার পরেও মাস কমিউনিকেশন বা জার্নালিজমে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা যায় অথবা মাস্টার্সও করা যায়। তো সেভাবে এগোনো যায়। এছাড়া কোনো পেপারে বা টেলিভিশন চ্যানেলে শিক্ষানবিশি করে গ্র্যাজুয়েশনের পরে বা টুয়েলভের পরে সেভাবেও সাংবাদিকতা ঢোকা যায়। সেক্ষেত্রে মানে অন দি জব ট্রেনিং আর কি, অন জব ট্রেনিং, লার্ন অ্যান্ড এইভাবেও কেউ সাংবাদিক হতে পারে বা এই ফিল্ডে যেতে পারে। তো একটা টেলিভিশন চ্যানেলে প্রচুর বিভিন্ন ধরনের কাজ আছে, তো সবাই সংবাদ পড়ে না, মানে ব্যাক অফিসে প্রচুর লোক কাজ করে। আমাদের বর্তমান ওয়েস্ট বেঙ্গলে একটা খুব সুন্দর সিস্টেম এসেছে, সেটা হলো আর্ন অ্যান্ড লার্ন এডুকেশন। এই কনসেপ্টটা স্টুডেন্টের মধ্যে নেই, বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে নেই, আমরা সাধারণত দেখছি। তো সেই ক্ষেত্রে এই আর্ন অ্যান্ড লার্ন এডুকেশন হলো একটি স্টুডেন্ট আর্ন মানে ইনকাম করবে, পাশাপাশি পড়াশোনা করবে, মানে পড়াশোনা করবে তারপর ইনকাম করবে, এরকম আর কি ব্যাপার। তো সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গলে যে এক ইউনিভার্সিটি হলো শিকম স্কিল ইউনিভার্সিটি। শিকম স্কিল ইউনিভার্সিটি থেকে এই কোর্সটা করানো হচ্ছে, ডিভোক অ্যান্ড ডিভোক, ডিপ্লোমা অফ ভোকেশনাল অ্যান্ড ব্যাচেলর অফ ভোকেশনাল। এখানে কোর্স বলতে এখানে মেনলি 10-12 রকমের কোর্স আছে। ওরা যেমন মেকানিক্যালের উপরে কোর্স করাচ্ছে, তারপরে ধরেন মার্কেটিং অপারেটর, হেলথের উপরে এক্সরে টেকনিশিয়ান আছে, ঠিক আছে, ফিজিওথেরাপি আছে। এগুলো পড়াশোনা করবে, পাশাপাশি এগুলো আবার যে ডিগ্রিটা পাবে বিভোগ, এই বিভোগ ডিগ্রি হলো ব্যাচেলর অফ ভোকেশনাল, মানে ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন বলা যায়। মানে এই কোর্সগুলো কমপ্লিট করে গ্র্যাজুয়েশন করে যে সমস্ত কম্পিটিটিভ বা যা কিছু করা যায় এখান থেকেও সেম জিনিসগুলো করা যায়। তো এই কনসেপ্টগুলো আমরা স্টুডেন্টের কাছে দিতে চাই, কারণ আমাদের অনেক স্টুডেন্ট এইচএস বা মাধ্যমিকের পর ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাদের কাছে যদি এই কনসেপ্টটা থাকে, আশা করি তারা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। আপনারা যেটা করেন ওটা একটা প্রতিষ্ঠানের আন্ডারে করেন না নিজেরা করেন? আমরা শুধুমাত্র একদম ফ্রিতে স্টুডেন্টদের জাস্ট গাইড করি, এটা সমাজের সাথে, স্টুডেন্টদের সাথে, আর এটা আমাদের প্যাশন, এটা আমাদের ভালো লাগে। আচ্ছা, আর পাশাপাশি বলা যায় স্টুডেন্টদের আমরা আরও যেগুলো করি, একটা স্টুডেন্ট পড়াশুনো করবে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে তাদের স্পেশাল কিছু স্কলারশিপ আছে, সেগুলো স্টুডেন্টরা ডাইরেক্টলি সেগুলো জানতে পারে না। সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোর্স ফির উপরে
5 থেকে 1 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। ঠিক আছে, ইভেন গতবার একটা স্টুডেন্ট আমি সিস্টার নিমিত্ত ইউনিভার্সিটি আন্ডার টেকনো ইমরান মোল্লা বলে একটা ছেলে, দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ি, ওকে এগ্রিকালচারে যে কোর্সে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা খরচ, অ্যাপ্রক্স 4 লাখ মতো খরচ, আমি ফুল ফ্রিতে অ্যাডমিশন করে দিয়েছি। কিন্তু ওই স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে আসতো তাই কিন্তু ফুল ফ্রিতে দিত না, কখনোই দিত না। তো আমাদের সেই মানে তথ্যটা ছিল আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই কনসালটেন্সির মাধ্যমে আমরা এটা করছি। ঠিক আছে, পাশাপাশি যেমন এই মুহূর্তে কিছু কিছু এনজিও আছে, তারা কি করছে, কিছু প্রফেশনাল কোর্স, কিছু স্পেশাল কিছু কলেজে, যেমন ডিএড বিএড, কিছু ইঞ্জিনিয়ারিং কোর্স, ওনারা করছে কি 70% কোর্স ফিটা মানে এনজিও থেকে দিয়ে দিচ্ছে স্কলারশিপ হিসেবে। ধরেন একটা বিএড কোর্স 1 লাখ টাকা খরচ, সেটা মাত্র 30,000 টাকায় সে বিএডটা বা ডিএডটা করতে পারছে। আমরা বর্তমানে বেশ কিছু কলেজ আছে, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে, সেখানে লাস্ট ইয়ারকে বেশ কিছু স্টুডেন্ট অ্যাডমিশন করাতে পেরেছি। তো এইগুলো স্টুডেন্টের কাছে বা এই বার্তাগুলো নেই। পাশাপাশি স্টুডেন্টরা পড়ার পাশাপাশি ধরেন এই যে কোর্সগুলো আমরা আলোচনা করলাম সায়েন্সের জন্য, যেমন ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি, এই কোর্সগুলো একটা খরচ সাপেক্ষ কোর্স। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা এগুলো ভাবতেই পারে না যে এত টাকা কোথায় পাবো। তাই আমাদের বর্তমান সরকার একটা সিস্টেম করেছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা আমরা সবাই জানি বিষয়টা। সেখানে সে কলেজে অ্যাডমিশন হলেই যে কোর্সটা খরচ হবে সেই কোর্সটা কলেজ থেকেই ওই ক্রেডিট কার্ড সিস্টেমে কিন্তু তাকে দিয়ে দেওয়া হচ্ছে, সে সেটা নিয়ে পড়াশোনা করতে পারে। অলরেডি এটা চালু হয়ে গেছে। এটা আর পাশাপাশি এটা যদি না হয়, সেই স্টুডেন্টরা মাইনরিটি লোন পেতে পারে, পড়া চলাকালীন কোনো ইন্টারেস্ট নেই, এবং এই লোনটা সেই কোর্স ফি 70% পর্যন্ত পেতে পারে। পাশাপাশি ওই স্টুডেন্টটাকে আমরা সিকিউর করি যে ওই স্টুডেন্টটা পড়ার রেগুলার কোর্স করতে করতে সে 10 to 15% স্কলারশিপ পায়। সেই জায়গায় স্টুডেন্ট যদি আমরা অ্যাসুরেন্স দিতে পারি, তাহলে এই 10 to 15% পাশাপাশি আর 70% লোন যদি সে পেয়ে যায়, এবং সে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে, সঠিক গাইড পায়, নিশ্চয়ই পাবে। তাহলে এই তো 95% সে সরাসরি কি গভর্নমেন্ট হেল্প থেকে সে পেয়ে যাচ্ছে। তাহলে কোনো কোর্সই আমরা করতে আমাদের বাধা নেই। তো এই প্রপার হেল্পগুলো আমরা স্টুডেন্টকে জাস্ট দিতে চাই। ঠিক আছে, এইভাবে আমরা স্টুডেন্টকে হেল্প করতে পারি। আরেকটা মেনশন করি প্রফেশনাল কোর্স, সেটা হচ্ছে ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং এবং ফ্যাশন ডিজাইনিং রিলেটেড, যেমন আপারেল ডিজাইনিং, ক্লথ মার্কেন্ডাইজিং, এরকম 3-4টে কোর্স আছে। সংখ্যালঘু দপ্তর থেকে কিছু অর্গানাইজ করা হয় নিফটের মাধ্যমে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনিং। তো যাতে স্কলারশিপ আছে ভালো, অলমোস্ট 100% স্কলারশিপ আছে কিছু ছাত্রদের। এরপর আরেকটা ইম্পর্টেন্ট স্যার যেটা বলছিলেন শেষ করেন, সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সে ভালো ডিমান্ড আছে, এমনকি পশ্চিমবঙ্গেও আছে। তো এটা সে ফার্দার স্টাডিজও করতে পারে, উচ্চশিক্ষা দিতে পারে, মাস্টার্সও করতে পারে। আপনাদের এই সংস্থার তৈরির মূল উদ্দেশ্য কি ছিল? সেটা বলতে গেলে অনেক শর্টে বলি যে আমরা দেখছি আমাদের চারপাশে শুধু আনএমপ্লয়েড। এবার এটা কেন, এটা রিসার্চ করতে গিয়ে আমরা দেখলাম আমাদের অনেক কারণ আছে, বাট একটা মৌলিক কারণ হলো যে স্টুডেন্টের যখন কেরিয়ার চয়েস করছে তখন কিন্তু তাদের চয়েসটা ঠিকঠাক হচ্ছে না। যার ফলে কি হয়, একটা স্টুডেন্ট ধরো সে একটা আর্টস পড়া স্টুডেন্ট, তার এলিজিবিলিটি আছে, তার মেরিট আছে, ন্যাক আছে, ওটাই পড়বে। বাট সেই স্টুডেন্টটা কি তার বাড়ির কথা শুনে বা টিচারের কথা শুনে সায়েন্সে পড়তে হয়ে গেল, কেরিয়ারটা নষ্ট হয়ে গেল জোর করে বাই ফোর্স। আমি আত্মহত্যা করতে দেখি, হ্যাঁ, সায়েন্স নিয়ে 11-12 পড়ছে আত্মহত্যা। এইরকম যে যার যেটা অ্যাকচুয়ালি নেচার বলা যায়, প্রত্যেকটার মধ্যে একটা নেচার থাকে, তার মেরিট থাকে, সেই বিচারে আমরা করি কি স্টুডেন্টদের কাউন্সিলিং করে সেই কোর্সটাকে আমরা সঠিক প্রপার জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এইভাবে দেখছি যে অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে, সেটাই আমাদের ভালো লাগছে। এভাবেই আমরা আর কি কনসালটেন্সির পরবর্তীতেও আপনাদের সংস্থা কি কাজ করে? আমাদের সংস্থা কাজ করি সমাজসেবার বিভিন্ন কাজ, আমাদের স্যার বলুন। আমি এডুকেশন রিলেটেডটা বেশি মোটামুটি দেখি, হ্যাঁ এডুকেশন বিষয়টা, স্যার আরও অন্যান্য বিষয় দেখাশোনা করে। আমাদের স্যার যেটা বললেন, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেধাগুলোকে খোঁজা, অন্বেষণ করা, ওদের প্রপার গাইডে কী বলবো তার সঠিক যেখানে পৌঁছানো দরকার সেই জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের। এক কথা যদি বলতে এটা আমাদের মূল টার্গেট, মূল আমাদের যে গ্রামে যে সমস্ত মানে মেধাকে হারিয়ে যাচ্ছে, বলো অকালে শুকিয়ে যায়, হারিয়ে যায়, এটা না হারায়, এটা আমাদের মূল উদ্দেশ্য। এর জন্য তাকে যেভাবে সাপোর্ট করতে হয়, অর্থ দিয়ে, সময় দিয়ে, তার বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, ঠিক আছে, সেভাবে আমরা চেষ্টা করছি। এবং যারা একদম অনাথ যারা আছে
ওদেরকে ফ্রি এডুকেশন এবং কর্মমুক্ত করার জন্য মানে- আমাদের ব্যবস্থা মানে- আছে। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস করছি, স্যার ভুলে গেছে, এই লেটেস্ট আমরা একটা জিনিস করছি যে আমাদের গ্রামে বা এলাকায় অনেক বেকার আছে, তারা কোনো জব পাচ্ছে না। তাদেরকে আমরা বলছি কি একটা ল্যাবরেটরি টেকনিশিয়ান আমরা জাস্ট 6 মাসের একটা কোর্স করাচ্ছি, আর ডিফেন্সের একটা আছে। আর ডিফেন্সের কোর্স করাচ্ছি, WBCS, MGC, অপশনাল বা 11-12 বোর্ড, এগুলো আমরা করাই আর কি। আমাদের কোলাবোরেশনে হয়, টার্নিং পয়েন্টের সঙ্গে WBCS হয়। মানে আপনারা প্রথমে যে আলোচনা করছিলেন যে এইচএসের পর কোন দিশায় যাবে, হ্যাঁ। আপনারা এর পরে যে বিষয়টা বলছেন ডিগ্রি করার পরেও তাদের পাশে আছে, একদম, সেটাই আপনি বর্ণনা করছেন। সেটাই ডিগ্রি করার পাশে যেটা হলো, মানে আমরা যেমন অন্য কোর্স Masters যেটা আপনি করা জিনিস আছে। করলেন যে তারা মানে অন্য কোর্স যেটা আপনি বলতে চাইলেন যে আমরা কোর্স বলেনি, স্টুডেন্টদের অন্য কি বা কাজ যারা করে? বেকার আছে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, এই ল্যাবরেটরি টেকনিশিয়ান দিয়ে তাদেরকে আমরা জব দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, মানে যেমন সিম্পল আমি বলি যে একটা বেকার ধরেন সে আছে, সে তার এরিয়াতে ব্লাড কালেকশন যেগুলো হয় আর কি, স্যাম্পল কালেকশন করে সে ল্যাবে দিয়ে গেল। ঠিক আছে, এইগুলো যদি দিনে 4-5টা এরকম ব্লাড কালেকশন করতে পারে, তার কিন্তু একটা দিনে ভালো একটা পারিশ্রমিক হয়ে যায়। তো ডিফেন্স এবং পুলিশে অনেক স্কোপ আছে যেগুলো আজকে আলোচনা করা হয়নি। ছাত্রছাত্রীরা জানে এবং তাদের আগ্রহ নিয়ে এগুলো এগিয়ে যাওয়া উচিত। যে কোনো খবর কাগজে, গুগলে, গভর্নমেন্ট ওয়েবসাইটে, বেসরকারি ওয়েবসাইটে পেয়ে যাবো। পুলিশ ফোর্স, প্রশাসনের অন্যান্য দিক এবং ডিফেন্সে অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আচ্ছা, অ্যাপ্লাই করে না, সাধারণ ছেলেমেয়েরা পারে। করে না। পাশাপাশি আমরা আরো একটা বলি, আমরা এগুলো ডাইরেক্টলি হেল্প করি না, বাট অনেকেই ধরেন MBBS পড়ার খুব ইচ্ছা তাদের, হতে পারছে না ডক্টর, তাদের জন্য আমরা BDS, BMS, BUMS বিভিন্ন জায়গায় যে হয় এগুলো ডক্টরি কোর্স, তো সেইগুলো আমরা করার জন্য এনকারেজ করি। আমার পাশাপাশি অনেকে যদি মনে করে যে এখানে আমরা ডক্টরি পড়তেই হবে, তাহলে সেই ক্ষেত্রে এই যেমন স্যারের একটা ভাই আছে, ও কিরগিজস্তান MBBS পড়াশোনা করছে, খুব অল্প টাকার মধ্যে হয়ে যায় আর কি। মোটামুটি ওই 19 লাখ টাকা কোর্স ফি আছে, আর 5-6 লাখ টাকা আর কি টোটাল 4-5 বছর সব খরচ আর কি, হোস্টেল টোস্টেল ইনক্লুডিং। তো এর মধ্যে আবার সে যদি মনে করে, সে আবার কিন্তু 14-15 লাখ টাকা কিন্তু লোন পেয়ে যায়। ঠিক আছে, মানে তার যদি ইচ্ছাটা থাকে সে কিন্তু ডক্টর হতে পারে। আপনি এইচএসের পর অনেকে হীনমন্যতায় ভুগে, জব কোন লাইনে যাব, কোন দিকে পড়বো, সেই হীনমন্যতা না ভুগে আপনারা যে পাশে আছেন এবং আপনারা কিভাবে তাকে সন্তুষ্ট করবেন? হীনমন্যতা কাটানোর জন্য জানতে হবে এবং ক্যারিয়ার কাউন্সিলিং আসতে হবে। যদি সামনাসামনি টেবিলে বসে, আশা করি আমরা তার যে দুর্বলতার জায়গাগুলো কিভাবে আপগ্রেড করবে বা সে জীবনে কি করতে পারে। একটা মানুষের যেমন অনেক দুর্বলতা আছে, অনেক সক্ষমতাও আছে, তো সেই জায়গাগুলো দেখিয়ে দিতে হবে এবং একটা তার ক্যারিয়ার রুট ম্যাপ তৈরি করতে হবে। এটা একজন ভালো ক্যারিয়ার কাউন্সিলরই পারে সাহায্য করতে। যে দায়িত্বটা এবং তার জন্য কোন কোন কোর্সগুলো ভালো হতে পারে সেটা একটা সিকোয়েন্স অর্ডার করে দেওয়া যেতে পারে। এটা স্কুল বা কলেজের টিচার করে দেওয়া দরকার ছিল, কিন্তু তারা এই ব্যাপারে বিশেষজ্ঞ নন করে বেশিরভাগ এটা করতে পারে না সফল, যার জন্য ছেলেরা দিশাহারা। তো সেই দিশা জায়গার দেখানোর জায়গায় আমরা আছি। আমার অফিস কলেজ স্ট্রিটে আছে, আমার বারাসাতে আছে, তারা যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা হেল্প করবো। আপনি বলুন না, ছাত্রছাত্রীকে কীভাবে ভরসা দিবেন? অনেকে তো আজ হীনমন্যতায় ভুগছে, যে কোন দিকে যাব, কি করবো, বা এটা আমি করতে পারলাম না, আমার কেরিয়ার হচ্ছে না, আমার মানে অনেকে টিনে যেভাবে হতাশগ্রস্ত হয় এবং অনেকে আত্মহত্যাও করে। হ্যাঁ, সেটা একদম ঠিক। আমাদের স্যার যেটা বললো আর কি, যে স্টুডেন্টরা যদি এই যে একটা প্রবলেম নিয়ে ভুগছে আর কি, একটা বিরাট সঙ্গে স্টুডেন্ট, তাদেরকে সহজ করার জন্য আজকে আমরা আর কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলতে চাই যে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, আমাদের যে যোগাযোগ নাম্বার রইল, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কেরিয়ার কাউন্সিলিং অ্যাজ ওয়েল অ্যাজ কেরিয়ার গাইডেন্স দুটোই আমরা একসঙ্গে পাশাপাশি করিয়ে দেবো, এবং সেটার মধ্য দিয়ে আশা করি তোমরা সবাই উপকৃত হবে। ঠিক আছে, এতক্ষণ আপনারা দেখলেন কেরিয়ার নিয়ে উচ্চ মাধ্যমিকের পর কি করবেন, কোন দিকে যাবেন। ছাত্রছাত্রীরা অনেকেই হীনমন্যতায় ভোগে, তাদের পাশে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদরা ছিলেন এবং এক প্রতিষ্ঠানও ছিলেন, রায় এডুকেশন কনসালটেন্সি। আপনারা বিভিন্নভাবে তাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন, আপনাদের পাশে তারা সবসময় আছে। এবং রয় কনসালটেন্সি আর একটা বলেছেন, যেসব দুস্থ মেধাবী আছে, তারা টাকার জন্য পড়তে পারে না, তাদের পাশে আছে, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করবেন। যেটা এখন হয়তো মধ্যবিত্ত পরিবার এবং দরিদ্র পরিবার অনেকে চিন্তা করেন, রয় কনসালটেন্সি আপনাদের পাশে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন।